ধুকে ধুকে চলছে সিরাজগঞ্জ মিল্ক ভিটা, কমেছে দুগ্ধজাত পণ্যের উৎপাদন, বন্ধ শত শত খামার। সদ্য সাবেক চেয়ারম্যানের দুর্নীতিকে দুষছেন কর্মচারীরা। একটা গং সৃষ্টি করে এই মিল্ক ভিটাকে অর্থ আত্মসাতের একটা উৎস হিসেবে ব্যবহার করছে। আসবাব মেরামত আর কেনাকাটায় পুকুর চুরি। চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে অস্বাভাবিক ব্যয় নিয়ে প্রশ্ন, তদন্ত প্রতিবেদনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমাদের একটা মডেল টেস্ট পরীক্ষা হয়েছিল, তার পরীক্ষার ফি 500 নিছে আর ড্রেসের জন্য নিছে 5000। এইগুলা কিন্তু শুনে আমাদের অবাক লাগছে যে আমরা জানতাম না যে আমাদের শিক্ষার্থীদের সাথে এরকম হচ্ছে। স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। বরিশালে মতবিনিময় সভায় ইসি, প্রমাণ সাপেক্ষে বাতিল করা হবে ভুয়া ভোটার। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে মারধর, দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন। সারা বাংলাদেশে সমন্বয়কদের উপর হামলা হচ্ছে। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন পক্ষ থেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। তর্কিতভাবে 20 থেকে 25 জন এসে তার উপর হামলা চালায়, রড, এরপর হচ্ছে স্ট্যাম্প, লাঠিসোঁটা দিয়ে তার উপর আঘাত করে। 1 মাস ধরে নিখোঁজ শ্রীপুরের বাসিন্দা সাইদুল। নিরুদ্দেশ হওয়ার আগে গুমের হুমকি পেয়ে জিডি করেছিলেন থানায়। এক বন্ধুকে সন্দেহ পরিবারের। কনকনে ঠান্ডায়ও বোরো ধান রোপণে ব্যস্ত সুনামগঞ্জের কৃষক। ভালো ফলনের আশা থাকলেও সার ডিজেলের দাম বৃদ্ধিতে খরচ উঠানো নিয়ে শঙ্কা। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। আমাদের শিরোনামগুলো এতক্ষণ শুনছিলেন, তো চলুন শুরু করা যাক বিস্তারিত খবর। দীর্ঘ 15 বছরে ধ্বংসের দোরগোড়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটা। সিরাজগঞ্জ কারখানায় দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে, বন্ধ শত শত খামার। এই দুরবস্থার জন্য সদ্য সাবেক চেয়ারম্যানের অনিয়ম আর দুর্নীতিকে দুষছেন কর্মচারীরা। গোলাম মোস্তফা রুবেলের তথ্য ও ছবিতে 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। প্রান্তিক খামারি ও কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 1977 সালে যাত্রা শুরু করে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড, যা মিল্ক ভিটা নামে পরিচিত। ঢাকা, সিরাজগঞ্জ ও সুনামগঞ্জে কারখানা এবং প্রতিটি বিভাগে শীতলীকরণ কেন্দ্র আছে কোম্পানিটির। প্রতিষ্ঠার পর থেকে নানামুখী উত্থান পতনের মধ্য দিয়ে চলছে সমবায় ভিত্তিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিভিন্ন সময়ে কর্মকর্তাদের অনিয়ম আর দুর্নীতি। শেখ নাদির হোসেন লিপু একটা গং সৃষ্টি করে এই মিল্ক ভিটাকে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে অর্থ আত্মসাতের একটা উৎস হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ মিল্ক ভিটা এবং বাঘাবাড়ি ঘাটকে। উনি এক নায়ক তন্ত্র করতো, মানে ওনার উপরে কথা বলার কেউ ছিল না। কোম্পানির 20 বছরের তথ্য উপাত্ত যাচাই করে দেখা যায়, দুধ সংগ্রহ ও মূল্য পরিশোধের ঊর্ধ্বমুখী গ্রাফের হঠাৎ পতন শুরু হয় 2014-15 অর্থ বছরে। সবশেষ 10 বছরে যা তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থার জন্য সদ্য সাবেক চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা আর দুর্নীতিকে দুষছেন কর্মচারীরা। তাদের অভিযোগ, কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্য থেকে ভোটাভুটির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন করতেন তারা, কিন্তু 2015 সালে আইনের ব্যত্যয় ঘটিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় শেখ নাদির হোসেন লিপুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে বসানো হয়। ক্ষমতা পেয়েই নাদির হোসেন প্রাথমিক সমিতিকে ভেঙে দেন, চালু করেন কেন্দ্রীয় সমিতি। তার এই সিদ্ধান্তের ফলে লোকসানের মুখে বন্ধ হয়ে যায় শত শত গোখামার। কেন্দ্র সমিতি কি সময় কেন্দ্র সমিতি আমি কি করবো? আপনি একাই করে খাবেন, ব্যাপক সমিতি দিয়ে 10টা সমিতি দিয়ে আপনি করে খাবেন, আমার কোনো দাম কিচ্ছু নেই। এখানে 2 লক্ষ লিটার দুধ প্রতিদিন সংগ্রহ হয়েছে, এখন মাত্র 20 থেকে 25 হাজার লিটার দুধ হয়। কেন্দ্র সমিতি বাতিল, প্রাথমিক সমিতি চলতি।
খামারিদের ঠকিয়ে দুধ বিক্রি, গোচারণ ভূমি ইজারা সহ নানা অভিযোগ আছে লিপুর বিরুদ্ধে। লিপু 250 লোকের চাকরি দিছে শুধুমাত্র তার এলাকার এবং শুধুমাত্র আমলিকের কাটারকে 4-5 লক্ষ টাকা নিছে স্যার, নেওয়ার পরে আমাদের বাদ রেখেছে। শেখ হাসিনা তার নিজের চাচাকে এখানকার চেয়ারম্যান করেছিল এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলি দেখছেন এগুলি এনেছে, এগুলিকে এনে টাকা খরচ করেছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত চালু করে নাই। যতবার মিল বিটাতে সরকারের হস্তক্ষেপ করছে ততবার মিল বিটা ধ্বংস হয়েছে, লস হয়েছে। আর এই দীর্ঘ 15 বৎসরে এটা এখন গেছে কফিনের মধ্যে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে শেখ নাদির হোসেন লিপু। তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এসব বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সিরাজগঞ্জ মিল্ক ভিটা। এই সমবায়টা ভাঙা ঠিক হয়নি, এটার আইনের অনেক কিছু ব্যাপার আছে এখানে, কিন্তু গত সরকার এই সমবায় যারা দুধ কালেক্ট করতো, যারা দুধের মালিক, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদের অংশগ্রহণের জন্য আমরা চেষ্টা করব, তবে এখানে কিছু আইনের বাধা আছে, সেগুলি দূর করা আমাদের প্রথম কাজ। দেশের দুধ ও দুধ জাতীয় পণ্যের 40% বেশি বাজার যার দখলে, সেই মিল্ক ভিটা কেন ধুকে ধুকে চলছে তার অনুসন্ধান থাকছে আগামী পর্বে। আমিন বাবু, যমুনা নিউজ। 5টি চেয়ার মেরামতে খরচ 62,000 টাকা। কয়েকটি টেবিল, বেঞ্চ ও খাট মেরামতে লেগেছে আরও 58,000। আসবাবপত্র মেরামত বাবদ চুয়াডাঙ্গার নার্সিং ইনস্টিটিউটে এমন অস্বাভাবিক ব্যয় নিয়ে উঠেছে নানান প্রশ্ন। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় সহ নানা অনিয়মের অভিযোগ আছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তদন্তের আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ পুরনো, তবে কাঠের চেয়ার, টেবিল সহ কয়েকটি আসবাবপত্র মেরামতে লক্ষাধিক টাকা খরচ নিয়ে উঠেছে আরও প্রশ্ন। শিক্ষার্থীদের অভিযোগ শুধু মেরামত নয়, ক্রয়ের ক্ষেত্রেও একই চিত্র। ভুতুরে বিল উত্তোলন সহ নানা অনিয়ম, দুর্নীতিতে জড়িত প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এগুলা কিন্তু শুনে আমাদের অবাক লাগছে যে আমরা জানতাম না যে আমাদের শিক্ষার্থীদের সাথে এরকম হচ্ছে। বেশি নিলে তো আমরা বুঝতে পারবো যে বেশি নিয়েছে, এখন কি কোন খাতে ব্যয় করেছে সেটা দেখতে হবে। প্রতিষ্ঠানটিতে ভর্তিতে নির্ধারিত ফি 6,400। সেখানে বাড়তি টাকা আদায়ের অভিযোগে এর আগে তদন্ত কমিটি গঠন করা হয়, তবে প্রতিবেদন নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমরা 10,000 দিয়েছি, মোট পুরা 10,000 দিয়েছি ভর্তির জন্য। আমাদের একটা মডেল টেস্ট পরীক্ষা হয়েছিল, তার পরীক্ষার ফি 500 নিছে আর ড্রেসের জন্য নিছে 5,000। একটা তদন্তও নাকি শুরু হয়েছিল, তো তদন্তটা কোনো কারণবশত আমি জানি না, প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো কারণে সেটাতে আমরা কোনো ফলাফল পাইনি। সুষ্ঠু এবং কঠিন তদন্ত চাই এবং এর একটা নিরপেক্ষ বিচার আমাদের শিক্ষার্থীরা চাচ্ছে। এসব বিষয়ে কোনো সদুত্তর নেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে। একে অপরের ওপর দোষ চাপিয়ে দায় সারলেন হিসাবরক্ষক ও প্রশিক্ষক। বৈধ অবৈধ এটা তো আমি বলতে পারবো না, যে এটা বৈধ অ্যাকাউন্ট কি অবৈধ অ্যাকাউন্ট আপনি বলতে পারবেন না। ঢাকায় অ্যাকাউন্ট সেকশনে আমি কথা বলেছি যে আমার এখন জরুরি 20টা চেয়ার দরকার, কিন্তু আমার তো কেনার জন্য কোনো টাকা বরাদ্দ নাই, কিন্তু আমার রিপেয়ারের টাকা আছে। তো বলছে আপনি তাহলে রিপেয়ারের টাকা দিয়ে কিনতে পারেন। এই জন্য উনি রিপেয়ারের একটা বিল করে সেই চেয়ার আমরা কিনছি। নার্সিং ইনস্টিটিউট তত্ত্বাবধানের দায়িত্বে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তারা আশ্বাস দিলেন সুষ্ঠু তদন্তের। ওনাদের যে বিভাগ আছে সেই বিভাগের মধ্য দিয়ে একটা অডিট হইতে পারে, এবং সেক্ষেত্রে এই পরামর্শটা আমরা প্রতিষ্ঠান যারা প্রধান তাদেরকে আমরা দেব, যে তারা অডিট করে তাদের স্বচ্ছতা প্রমাণ করবে। বর্তমানে 75 জন শিক্ষার্থী রয়েছে প্রতিষ্ঠানটিতে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন ইসি। জানান প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষ অথবা 2026-এর প্রথম দিকে ভোট হওয়ার ঘোষণা দিয়েছেন, তাই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশি ভাবছে কমিশন। ইসি বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোট নিয়ে সাধারণ মানুষের অনীহা উত্তরণ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চেষ্টা চলছে। এ সময় ভোটার তালিকা হালনাগাদে কর্মরত 35,000 তথ্য সংগ্রহকারীকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান ইসি। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিলেরও
আশ্বাস দেন তিনি। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন হয়েছে। স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে শহীদকে মারপিট করা হয়েছে। সারা দেশে সমন্বয়কদের ওপর হামলার ধারাবাহিকতায় এই ঘটনা। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। সমন্বয়ক শহীদ জানান, গতরাতে নগরীর হেতেমখা এলাকায় তার মেসে 15 থেকে 20 জন ঢুকে তাকে বেধড়ক মারধর করে। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। হামলাকারীরা স্থানীয় বলে জানিয়েছেন তিনি। মারধরের পর শহীদকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। এ ঘটনায় এখনও মামলা হয়নি। আমাদের কাছে মনে হয়েছে যে এটি পরিকল্পিত হামলা, যে সারা বাংলাদেশে সমন্বয়কদের উপর হামলা হচ্ছে। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন পক্ষ থেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল যারা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট। এই আক্রমণ যারাই করুক, আমরা চাই দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজে বের করবে এবং তাদের যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসবে। কুমিল্লার 14 গ্রাম থানায় নাশকতার একটি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু। গত সোমবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এর বিচারক আফরোজা জেসমিন নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দেন। অ্যাডভোকেট কাইমুল বলেন, 2015 সালের 25 জানুয়ারি 14 গ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার মামলা করে পুলিশ। ওই মামলায় খালেদা জিয়া 32 নম্বর আসামি। সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ এটা বিস্তারিত শুনানি হওয়ার পরে প্ল্যানেট এডিশনাল 1-এর জাজ উনি আফরোজা জেসমিন উনি বেগম খালেদা জিয়া সহ 36 জনকে এই মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহিন চাকলাদারকে 4 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বাজেয়াপ্ত ও 20,000 টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। দুপুরে যশোর স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেন। 2008 সালে শাহিন চাকলাদারের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় বলা হয়, তিনি 38 লাখ টাকার সম্পদ গোপন করেছেন। শাহিন চাকলাদার তার সম্পদ বিবরণীতে উল্লেখ করেন, তার মোট সম্পদ 1,96,21,000 টাকা, দেনা 1,91,05,15 টাকা। তদন্তে দুদক প্রমাণ পায় দাখিল করা সম্পদ বিবরণীতে সামঞ্জস্য নেই। 5 আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক শাহিন চাকলাদার, তার বিরুদ্ধে টেন্ডারবাজি সহ নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যা অনুসন্ধান করছে দুদক। প্রায় 1 মাস ধরে নিখোঁজ গাজীপুরের সাইদুল ইসলাম। কোথায় গেছেন, বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানে না কেউ। স্বজনরা বলছেন, গত 24 ডিসেম্বর জৈনাবাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হন 28 বছরের সাইদুল। এরপর আর ফেরেননি। খোঁজ নিয়ে জানা যায়, নিখোঁজের আগে গুমের হুমকি পেয়ে জিডি করেছিলেন। পুলিশ বলছে, সাইদুলকে খুঁজে বের করার চেষ্টা চলছে। গাজীপুর প্রতিনিধি হোসাইন আলী বাবুকে সাথে নিয়ে বিস্তারিত আশিক মাহমুদের রিপোর্টে। গত 24 ডিসেম্বর রাত 9টার দিকে জৈনাবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা সাইদুল ইসলাম। এরপর 1 মাস পেরোতে চললেও এখনো হদিস মেলেনি তার। এ নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। আমার একটা ছেলে, আমার আর কোনো ছেলে নাই। পয়সা খাবো যাচ্ছে। পরে রাত 1:11 থেকে আমি ফোন দেই, ফোন বন্ধ। এখন পর্যন্ত ওর কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। ছেলে নিখোঁজের 2 দিন পর 26 ডিসেম্বর শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন সাইদুলের বাবা মকবুল হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, নিখোঁজের আগে সাইদুল নিজেই গুমের শঙ্কার কথা উল্লেখ করে থানায় জিডি করেছিলেন।
কি কারণে নিখোঁজের আগে নিজেই থানায় জিডি করেছিল সাইদুল? এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে ফেরা যাক। গত 29 অক্টোবর সাইদুলের ফুফাতো ভাই আলমগীর সহ 2 যুবককে চুরির অপবাদে স্থানীয় ফাইজউদ্দিন সহ কয়েকজন গাছে বেঁধে নির্যাতন করে, শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এই ঘটনায় শ্রীপুর থানায় ফাইজউদ্দিন সহ কয়েকজনের নামে মামলা হয়, যার প্রত্যক্ষ সাক্ষী সাইদুল। এই ঘটনায় আদালতে সাক্ষী দেয় আসামিরা প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সাইদুলকে। যারা চুরির অপবাদে মরিচ লবণ লাগাইছে, ফাইজউদ্দিন তার ছেলে মেয়েরা, তাদেরকে আমি সন্দেহ করি, তারাই আমার এই সর্বনাশ করছে। ওই ঝামেলার পরে ওরা হুমকি তুমকি দিছে, আমার জামাই গুম করে ফেলবো। তো ওই আমাদের একটা জিকি আছে, জিকির 1 সপ্তাহ পরে আমার হাজবেন্ড এখন বর্তমানে নিখোঁজ। পরিবারের অভিযোগ, সাইদুলের গুমের পেছনে তার বন্ধু রানারও হাত থাকতে পারে। নিখোঁজের পর সাইদুলের সন্ধান দিতে এই রানা পরিবারের কাছে 50,000 টাকা দাবি করেছিল বলেও অভিযোগ পাওয়া গেছে। রানা বলল যে আঙ্কেল, এটা তো দেখানোই থাক ভালোই আছে। আমি বললাম যে বাবা, যদি ভালো থাকে আমার ছেলেটা আমার কাছে ফেরাই আনিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করে দিন। তারা একবারে খালি হাতে কিছু করা হচ্ছে, আঙ্কেল 20,000 টাকা দেবো, একদিন দিলেও তো 50,000 কম দেওয়া যায়। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন রানা। আমি জানলে কেন বের করে দিব না, আমার রাতকে দেখছিলাম আমি, তো ভাই মরে গেলে আমি সম্পত্তির মালিক হব। পুলিশ বলছে সাইদুলকে খুঁজে বের করতে কাজ করছে তারা। এখন স্টেজ পাইনি আমরা, তো আমরা চেষ্টা করতেছি ওই সূত্র ধরে আগামী জন্য আর কি। পাসপোর্টটা আছে, পাসপোর্টটা নিয়ে আমরা আগাচ্ছি, পাসপোর্টটা আসলে কাহিনী। বাবা খেলনা নিয়ে ফিরবে এমন আশায় পথ চেয়ে বসে আছে সাইদুলের ফুটফুটে ছোট্ট মেয়েটিও। সবার আশা সুস্থ শরীরে ফিরবে সাইদুল। আশিক মাহমুদ, যমুনা নিউজ, গাজীপুর। সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে মাহফুজুর রহমান রাজু নামে এক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজু প্রতিষ্ঠানটিতে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, রাত থেকে নিখোঁজ ছিলেন রাজু। ভোরে খামারের ভিতরে একটি সড়কের পাশে তার মরদেহ দেখতে পান পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গো প্রজনন কেন্দ্রের কর্তৃপক্ষ ও পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করছে পুলিশ। এদিকে বরিশালে নিখোঁজের 3 দিন পর যুবকের পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নিজ বসতবাড়ির পাশের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গেল 19 জানুয়ারি রাতে ফোন পেয়ে বাড়ির বাইরে গিয়ে নিখোঁজ হয় রাব্বি হাওলাদার। ঘটনার পর গতকাল থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় রাব্বির অবস্থান শনাক্ত করে পুলিশ। তার মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলছে পুলিশ। চলাচলকারীদের ভোগান্তি কমাতে এমন উদ্যোগই নিয়েছে সড়ক জনপথ বিভাগ, যাতে দুর্ভোগ না কমে উল্টো বেড়েছে কয়েক গুণ। জোড়াতালির কাজে পিচের বদলে দেওয়া হচ্ছে ইটের সলিং। লক্ষ্মীপুরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেহাল দশা কাটাতে স্থায়ী সংস্কার চান স্থানীয়রা। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে রায়পুর ফরিদগঞ্জের বর্ডার বাজার পর্যন্ত 40 কিলোমিটার সড়ক যেন দুর্ভোগের আরেক নাম। বছরের পর বছর ধরে ধুলাবালি গায়ে মেখে ভাঙাচোরা রাস্তা দিয়েই চলছে যানবাহন। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে ঢাকা চট্টগ্রাম সহ দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রীবাহী বাস ও মালবাহী যান চলাচল করে। সবশেষ 2017 সালে ঢাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর রায়পুর বর্ডার বাজার পর্যন্ত মহাসড়কটিতে কার্পেটিংয়ের কাজ করা হয়। কাজের মান খারাপ হওয়ায় কয়েক বছরের মধ্যেই তা আবারও ভেঙে চুরে যায়। আসলে লক্ষ্মীপুরে একটি নতুন ইতিহাস, যে একটা হাইওয়েতে মহাসড়কে এভাবে ইটের সোলিং এবং বালি। এই রোডটার আপনার আরো ভালোভাবে সংস্কার করা দরকার। যে সংস্কার হইতেছে এই সংস্কারে কিছু হবে না, জনগণের ভোগান্তি হচ্ছে। টাকার বাইরে লাগে অনেক সব ভাঙে গেছে, অনেক 2-3 দিনও আনো যেটা করে এটা ফাইজলামি ছাড়া অন্য কিছু না। ফাইজলামি বলতে মানে এগুলো তো ঠিক তো না, তো আমাকে দুর্ভোগ আরো বাড়াবো। কার্পেটিং করা দরকার, কিন্তু করা হচ্ছে সলিং দেওয়া হচ্ছে। এই সলিং তো একটা গাড়ি যখন টাকগুলো যাচ্ছে তখন সলিংগুলো পাউডার হয়ে যাচ্ছে, ইটগুলো পাউডার হয়ে যাচ্ছে। একবার এক্সেল ভাঙি দিয়ে একবার সিএনজি এটা ভাঙি দিয়ে ওটা ভাঙি দিয়ে আমরা গাড়ি ঢুকাইতে পারি না রাস্তার সমস্যার কারণে।
জেলার সড়ক ও জনপথ বিভাগ বলছে আপাতত ইটের সোলিং দিয়ে চলছে মেরামত। দ্রুতই সড়কটি 4 লেনে উন্নীত করা হবে। আমরা এস্টিমেট সাবমিট করছি, টেন্ডারের এস্টিমেট পাস হইলে দরপত্র প্রক্রিয়া আহ্বান করবে। গাড়ি চলাচলের জন্য বাজার অংশ যেগুলি খারাপ ওই অংশগুলি আমরা তো ইটের সলিং বা এসডিবি দ্বারা একটু রিপেয়ার করে দিচ্ছি, জনগণের দুর্ভোগ লাঘবের জন্য। চলাচলকারীদের ভোগান্তি কমাতে সড়কটির স্থায়ী সংস্কার চায় স্থানীয়রা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঘন কুয়াশায় প্রায় 7 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল 9:30টার দিকে কুয়াশা কমে গেলে শুরু হয় ফেরি চলাচল। জানা যায় কুয়াশা বাড়লে রাত 3টার পর থেকে পদ্মার নৌ চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এ সময় নদীতে আটকা পড়ে 5টি ফেরি, ফলে তীব্র শীতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা। সকালে কুয়াশা কেটে গেলে তীরে ফিরে আসে ফেরিগুলো। আশ্বাস দেওয়ার 24 ঘন্টা পার হলেও জয়পুরহাটের 5 বিবি সীমান্তে কাঁটাতারের বেড়া এখনও অপসারণ করেনি বিএসএফ। গতকাল পতাকা বৈঠকে এই আশ্বাস দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। এর আগে 5 বিবির ঘোনাপাড়া সীমান্ত এলাকায় শূন্যরেখা থেকে প্রায় 20 গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করে। বিষয়টি জানার পর সেখানে গিয়ে তাদের বাধা দেয় বিজিবি। পরে বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ। এ নিয়ে পতাকা বৈঠকে বসে বিজিবি বিএসএফ সদস্যরা। সেখানে নির্মিত কাঁটাতারের বেড়া সরানোর আশ্বাস দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। টিকিটের মূল্য দ্বিগুণ বাড়িয়ে দর্শনার্থীর নিয়ন্ত্রণের উপায় খুঁজছে লাউয়াছড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। একই সাথে রাজস্ব আয়ের দিকে নজর বন বিভাগের। 7 মাস ধরে চলা এই প্রক্রিয়ায় উল্টো বাড়ছে পর্যটক। বনের ভারসাম্য রক্ষায় বছরের একটি নির্দিষ্ট সময় উদ্যানের দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার পরামর্শ পরিবেশবিদদের। বিপন্ন বন্যপ্রাণী ও বিরল উদ্ভিদের অভয়ারণ্য মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান নাগরিক কোলাহল থেকে কিছুটা মুক্তির খোঁজে প্রতি বছর লক্ষাধিক ভ্রমণ পিয়াসী ভিড় জমায় প্রাকৃতিক এই বনাঞ্চলে। 2024 সালে জুন মাসে উদ্যানে দর্শনার্থীদের প্রবেশ মূল্য দ্বিগুণ বাড়ানো হয়। প্রাপ্তবয়স্কদের প্রবেশ মূল্য 50 থেকে বাড়িয়ে করা হয় 100 টাকা, শিশুদের 20 থেকে বাড়িয়ে 50 টাকা, আর বিদেশি পর্যটকদের প্রবেশ মূল্য 500 টাকা থেকে করা হয় 1000 টাকা। সাথে গুনতে হবে 15% ভ্যাট। যেহেতু এটা একটা জাতীয় উদ্যান, সেই হিসাবে এই প্রাইসটা আমার কাছে মনে হয় সেটা অনেক বেশি। জুলুম কাকে বলে এটা এখানে বোঝা যায়। এখানে শিশুরা আসবে, শিশুদের তো ফ্রি করা উচিত। দর্শনার্থীদেরকে নিরুৎসাহিত করার জন্য চার্জ বাড়ানো এটা আমার কাছে একেবারেই অযৌক্তিক মনে হয়। তো সেই ক্ষেত্রে চার্জ না বাড়িয়ে মানুষকে সচেতন করা যেতে পারে। আসার সময় দেখলাম যে গাছপালাতে মানুষ নাম লিখেছে, এটাকে প্রকৃতিকে নষ্ট করেছে। এখানে প্রকৃতির ওদের মতো থাকতে দেওয়া হচ্ছে না। আমি আবার দেখলাম কিছু বানরকে মানুষ ঢিলে ঢিলে খাবার দিচ্ছে, এইটাও ঠিক না। বন বিভাগের মতে রাজস্ব বৃদ্ধি করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ বান্ধব নয় এমন পর্যটকদের নিরুৎসাহিত করাও একটি উদ্দেশ্য। প্রচুর পরিমাণে পর্যটক যদি আসে এখানে, তাইলে এগুলোর উপরে প্রেশার পড়ে। তো সেই জন্য আপনারা জানেন যে এটা একটা আপনার কন্ট্রোলের একটা মেজার, যে আমরা যদি টিকিটের হার বাড়ে তাহলে হয়তো প্রচুর পরিমাণ পর্যটক একসাথে প্রবেশ করবে না। পরিবেশবাদী ও কর্মীদের মতে বনের ভারসাম্য রক্ষায় নেওয়া যেত ভিন্ন পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে উদ্যানে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার পরামর্শ তাদের। 3 থেকে 4 মাস আমরা একদম যদি পর্যটককে ঢুকতে না দিই, তাহলে সে লাউয়াছড়ার জন্য এটি লাভবান হবে। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে প্রতিদিন আমরা হয়তো 50 থেকে 100 জন একটা সময় একটা মানুষের সংখ্যা একটা নির্ধারণ করে ফেললাম। 2024 সালে 1.5 লক্ষাধিক পর্যটক থেকে রাজস্ব আদায় হয় কোটি টাকার মতো। এর আগে 2023 সালে 1,32,000 দর্শনার্থী থেকে রাজস্ব আসে প্রায় 50 লাখ টাকা। প্রবেশ ফি বৃদ্ধির বছরে দর্শনার্থী বেড়েছে প্রায় 20,000। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কনকনে ঠান্ডায় ধানের চারা রোপণে ব্যস্ত সুনামগঞ্জের কৃষকরা। মাঠে মাঠে সবুজের সমারোহ। তবে সার ও ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচ উঠানো নিয়ে শঙ্কায় কৃষক। আবহাওয়া ঠিক থাকলে এবার 4,000 কোটি টাকার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের।
আলস্যের চাদর আর কুয়াশার বুক চিরে পূব আকাশে সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত। এই সময় হিমেল হাওয়ার সাথে কনকনে শীত উপেক্ষা করে হাতে জোয়াল আর কাঁধে হেমত নিয়ে ছুটে চলা হাওড়াঞ্চলের কৃষকের। চলছে বোরো আবাদের মৌসুম। সময় মতো ধানের চারা না লাগালে জুটবে না পরিবারের সারা বছরের খোরাক। তাই সুনামগঞ্জে হাওরে হাওরে সকাল থেকে সন্ধ্যা অবধি ব্যস্ত সময় পার করছেন তারা। রাইতের সময় আলু গেছি 3-4 সময় গেছে রাইতে আলুর সময় এই আল বাইয়া তুই আইলাম যখন জায়গা থুয়া আসি যাইলাম আল বল লাগি কিবা পানি চাল লাগি বুড়ো লাগাই এখন তো অস্ত্র নাই ভাই, তো সবাই দত্তা থেকে তো একবার লাগাই উঠতাম। তবে কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ নিয়ে চিন্তিত কৃষক। রয়েছে আগাম বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা। তবে আবহাওয়া ঠিক থাকলে হাসি মুখে ফসল ঘরে তোলার আশা চাষিদের। বর্তমানে যে পরিস্থিতি সার বিষ এবং ডিজেলের, এই ডিজেলের পরিমাণ দেখা অনেক বেশি। আবহাওয়া যদি ভালো হয়, যদি আমরা ঠিকঠাক দেয় তে আমরা সোনার ফসল পাইতাম, আমরা গরু দেখাইতো। বিভিন্ন প্রকল্পের প্রণোদনার বীজ সার বিতরণের মাধ্যমে কৃষকের পাশে থেকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে তাদের রোপণ কার্যক্রম সম্পন্ন করেছেন এবং আমরা কৃষি বিভাগ সর্বদা কৃষকের পাশে থেকে তাদেরকে বিভিন্ন প্রকল্প এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে সর্বশেষ উদ্ভাবিত জাতগুলি সম্প্রসারণের চেষ্টা করছি। চলতি বছর জেলায় 9,19,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। জারিন অর্নি, যমুনা নিউজ। মই সহ সওয়ারি নিয়ে ছুটছে তেজি ষাঁড়। জামালপুরের ইসলামপুরে হয়ে গেল গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় খেলা মই দৌড় প্রতিযোগিতা। প্রায় 50 বছর পর আয়োজিত খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন উৎসুক দর্শক। 17 জানুয়ারি থেকে শুরু হয় এই খেলায় অংশ নিচ্ছে 10টি দল। ফাইনালে বিজয়ী আগুনচরের পাংখালের মই। সহকর্মী সাগর ফরাজির পাঠানো ছবিতে দেখে নেব উৎসবের শেষ দিনের আয়োজন। পঞ্চাশ 60 বছর আগের খেলা এটি। দাদারা খেলাইছে, দাদারা খেলাইছে। ফুর্তির খেলা, মানুষ দর্শক, প্রচুর দর্শক হয়। আমাদের মাঝে প্রায় ঐতিহ্যবাহী খেলা, কিন্তু খেলাটা বিলুপ্তির পথে। পরিবারের সবাই আইছি, খেলাটা অনেক ভালো সুন্দর। এই এলাকাতে এরকম খেলা আর কোনোদিন হয় না, আমরা দেখি নাই। এবার প্রথম এই খেলাটা হইতাছে, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। এই গরুটার দাম হয়েছে 3,20,000, আর ডানে একটা গরু আছে 3.5 লাখ টাকা দাম, আর হাওয়া বাহারি একটা বায়ের গরু আছে 4 লাখ টাকা দাম। দর্শকের এই ছিল আমাদের সংবাদ ছাড়া।